সাতটা আবার রিভিউ করবো। সাতটা গত ক্লাসে আমাদের ম্যাথে একটু প্রশ্নে একটু সমস্যা ছিল, সমস্যাটা সঠিক করে করানোর আজকে। তো দেখি কি বলতেছে। The comparative balance sheet of Alpha Company as on December 31st are presented below. আলফা কোম্পানির একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে, অর্থাৎ তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে 2018 সাথে 2019-এর আমাদের কেমন সম্পদ ছিল এবং দায় ছিল, এগুলো আমরা কম্পেয়ার করছি দুটো সালের মাধ্যমে। 18 সালের সাথে 19 সালে এরকম ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে অ্যাসেট ক্যাশ আছে 8,000, 10,000। তাহলে ক্যাশের আমরা বলবো বিগিনিং ব্যালেন্স হলো 8,000, এন্ডিং ব্যালেন্স হলো 10,000। অ্যাকাউন্ট রিসিভেবল 2018 সালে ছিল 4,000, 2019 সালে হয়েছে 3,500। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ। বুঝতে পারছি? তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 8,000, হয়ে গেছে 13,000। তাহলে আমরা কি বলবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনক্রিজ। ঠিক আছে, তো আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে যে যদি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে মাইনাস হয়, আর কারেন্ট অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে সেটা যোগ হয়। ঠিক আছে, বাড়লে বিয়োগ, কমলে যোগ, কখন? কারেন্ট অ্যাসেটের। এরপরে ল্যান্ড আছে, ল্যান্ড বেড়ে গেছে কত? 3,500। এরপরে ইকুইপমেন্ট বেড়ে গেছে কত? 6,000। ঠিক আছে, এরপরে আমরা দেখি লাইবিলিটিজ এর কি অবস্থা। লাইবিলিটিজ অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে 6,000। এই লাইবিলিটিজ এর ক্ষেত্রে হলো উল্টা, অর্থাৎ বাড়লে যোগ হবে, কমলে বিয়োগ হবে। কারেন্ট লাইবিলিটিজে বাড়লে যোগ, কমলে বিয়োগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কমে গেছে 6,000, তাহলে এই 6,000 টাকা কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, কোথায় বলবো এটা একটু আমরা পরে দেখতেছি। আমাদের তিনটা ক্যাটাগরি ক্যাশ ফ্লো, একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো কারেন্ট যেই অ্যামাউন্ট গুলো আছে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে, এগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে বসে। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 5,000, হয়েছে 7,000। এরপরে লং টার্ম লোন আছে 18,000, হয়েছে 14,000। কমন স্টক ছিল 12,000, হয়ে গেছে 20,000। এরপর রিটার্ন আর্নিং ছিল 14,000, হয়ে গেছে 30,000। এখন আমরা পর্যায়ক্রমে একটা একটা করে এন্ট্রি বসাবো। প্রথমে আমার অঙ্ক শুরু করতে হয় নিট ইনকাম দিয়ে। টাইটেলটা আমরা কি দিলাম? ইনডিরেক্ট মেথডে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয়েছে, ইনডিরেক্ট মেথড। তাহলে আমরা প্রথমেই লিখবো আলফা কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আমরা বসাবো নিট ইনকাম। এই যে নিট ইনকাম দেখো 19,000 টাকা আছে, এর সাথে যোগ করবো আমরা কারেন্ট অ্যাসেট, যত বাড়বে কমবে সেগুলো যোগ বিয়োগ করবো, কারেন্ট লাইব্রেরি যত ইনক্রিজ করবে ডিক্রিজ করবে সেটা যোগ বিয়োগ করবো, এবং অবচয় আমরা যোগ করবো। ঠিক আছে, তাহলে অবচয় এখন আমরা বের করবো, অবচয় কত হবে সেটা আমরা এখন দেখব। তো অবচয় এখানে কত দেখানো হয়েছে? 3,000। এখন অবচয় আমরা কিভাবে পাবো? আমাদের সূত্র হলো এই যে এটা কি, এটা হলো প্রারম্ভিক, আর এটা হলো সমাপনী। সমাপনী থেকে প্রারম্ভিক আগে বাদ দিব। সূত্রটা হলো কি, অবচয় যদি প্রশ্ন সরাসরি এখানে না থাকে বের করবো কিভাবে? সমাপনী থেকে প্রারম্ভিক বাদ দিব, তাহলে কত টাকার ডিফারেন্স? 2,000 টাকার ডিফারেন্স। এই টাকার সাথে অ্যাড হবে আমাদের সম্পদ, যদি কোনো সম্পদ যদি বিক্রি করি তার অবচয়। আমি সূত্রটা আবার বলি, সমাপনী অবচয় থেকে, অবচয় সঞ্চিতি থেকে প্রারম্ভিক অবচয় সঞ্চিতি বাদ দিব, আর যোগ হবে যেই সম্পদ, যদি আমি কোনো সম্পদ বিক্রি করে থাকি তাহলে ওই সম্পদের যে অবচয় সেই অবচয়টা যোগ করতে হবে।
তো আমরা এখন প্রশ্ন করে দেখবো কোনো সম্পদ বিক্রি করছি কিনা। 2 নাম্বার এন্ট্রিতে বিক্রয়ের কথা বলা আছে। অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000, 5000 টাকার মূল্যের সম্পদ ইকুইপমেন্ট আমরা বিক্রি করছি উইথ এ বুক ভ্যালু, যার বই মূল্য ছিল 4000 এবং বিক্রয় মূল্য ছিল 4500। তো এখন খেয়াল করে দেখো, তুমি যেই সম্পদটা বিক্রি করছো তার মূল্য ছিল হচ্ছে 5000 টাকা আর বুক ভ্যালু ছিল 4000। বুক ভ্যালু কোনটা? মেইন মূল্য থেকে অবশ্যই বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় বুক ভ্যালু, ঠিক আছে, বই মূল্য। অর্থাৎ বাজারে তুমি বিক্রয় যোগ্য ছিল 4000 টাকা কিন্তু তুমি বিক্রি করছো 4500 টাকা। তাহলে এখানে দেখো অবচয় কত হয়েছে, ছিল 5000 আর বুক ভ্যালু হচ্ছে 4000, তাহলে এখানে অবচয় কত? 2000, সরি 1000। বুঝতে পারছি বিষয়টা? এই 1000 টাকার অবচয় আর এইখানে 2000 টাকা বাড়ছিল, এই 2000 মোট কত হলো? 3000 টাকা অবচয় বের হলো, যেটা কিনা আমরা এখানে ওয়ার্কিং করে দেখাইছি, ঠিক আছে। ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন প্লাস ডিপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেট। ক্লোজিং এ ছিল 7000, ওপেনিং এ ছিল 5000 এবং আমরা যে নতুন যে সম্পদটা বিক্রি করছি তার মূল্য ছিল 5, হয়েছিল 4, তার মানে পরে আমরা দেখবো কারেন্ট অ্যাসেট কোনটা বাড়ছে বা কমছে, তারপরে কারেন্ট লায়াবিলিটিস কি বাড়ছে কমছে সেগুলো দেখবো। প্রথমে আসতেছি কি, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 4000, হয়েছে 3500, 500 কি হয়েছে? 500 ডিক্রিজ করছে, ঠিক আছে। তো এইখানে 500 টাকা হবে। কত পার্সেন্ট ঠিক করছিলাম, এই ফাইলটা ডিলিট হয়ে গেছে, সেটা মার্ক করে রাখলাম। তাহলে কি বললাম যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এই যে দেখো 18 সালে কত ছিল? 4000, কিন্তু 19 সালে কি হয়েছে? 3500। তাহলে আমার 500 টাকা কমে গেছে। আমরা বলছি যদি অ্যাসেট কমে যায় কারেন্ট অ্যাসেট তাহলে সেটা যোগ করতে হবে। 500 টাকা আমরা বসালাম। তারপর দেখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, দেখ কি হয়েছে? বাড়ছে। কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দুইটার বিয়োগফল কত? 5000 টাকা। এই জন্য দেখো ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কি করে দেখাইছি? মাইনাস ফিগারে দেখাইছি, ঠিক আছে। এরপরে আমাদের ল্যান্ড ইকুইপমেন্ট এগুলো অন্য পার্টে যাবে, অপারেটিং এ শুধু যাবে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস আর হচ্ছে অবচয়। এই তিনটা জিনিস 10,000 কমে গেছে, তাহলে আমরা এটাকে বিয়োগ করব। কত টাকা সে গেলে সেটাও এখানে আসবে। তাহলে তিনটা জিনিস এখানে আসতেছে, কারেন্ট অ্যাসেট ও লায়াবিলিটিস তিনটা না, তো একটা একটা করে আমি আর কোন সম্পদ বিক্রি করে লাভ বা ক্ষতি হলে সেটা এখানে আসবে। টোটাল 4টা বিষয় এখানে আসবে, ঠিক আছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো আমার ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ আসবে। তাহলে আমরা কত পেলাম? লাভ হয়েছে 500। কিভাবে পেলাম 500 টাকার লাভ? এই যে দেখো 4000 টাকা মূল্যের সম্পদ অবচয় হওয়ার পরে 4000 ছিল, সেটাকে আমি বিক্রি করতে পারছি 4500। তাহলে আমার লাভ হয়েছে কত? 500 টাকা এখানে লাভ হয়েছে। তোমরা পরীক্ষার হলে এখানে এটা শো করে দিও, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এটা শো করে দিও, আমি দেখাই দিচ্ছি। এইগুলো তো ওয়ার্কিং এর মধ্যেই পড়ে, তো এই জন্য এগুলো আমরা এখানে শো করে দিব কতটুকু চেঞ্জ হলো, ঠিক আছে। মানে উল্টা বিয়োগ করছি, 4000 হবে আগে, 4000 দিচ্ছি, বিক্রি করছি কত টাকা মূল্যের সম্পদ? 4000 টাকা মূল্যের সম্পদ 4500 টাকা বিক্রি করছি, আমাদের লাভ হয়েছে 500 টাকা। এরপরে এটাও হলো সব যোগ করে আমরা পেলাম -8000 টাকা। এই 19,000-এর সাথে -8000 করলে থাকতেছে 11,000 টাকা। তো যখন আমাদের রেজাল্টটা পজিটিভ আসে তখন আমরা এটাকে কি বলি? নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আসি, এটা কি প্রোভাইড ছিল না ইউজ ছিল? একটু এটা আমরা চেক করে নিই। আমরা ওই এখানে নোট দিছিলাম না একটা,
ফার্স্টের দিকে পজিটিভ আসলে প্রোভাইড লিখবো। হ্যাঁ, পজিটিভ আসলে আমরা প্রোভাইড লিখবো। বুঝতে পারছি, 11,000 টাকা আসলো। এরপরে আমরা যাব পরের যেই সেকশনটা, অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোনো সম্পদ ক্রয় বিক্রয় করলে সেই জিনিসগুলো এখানে আসবে। সম্পদ ক্রয় বিক্রয়ের বিষয়টা এখানে আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে। তো দেখি কি কি সম্পদ আমরা কিনছি এবং বিক্রি করছি। প্রথমেই দেখো ল্যান্ড। এই যে ল্যান্ড, ল্যান্ড কত টাকার ল্যান্ড কিনছি আমরা? ছিল 5,000, হয়ে গেছে 8,500, তার মানে 3,500 টাকার আমরা ল্যান্ড কিনছি এবং এটা পরে বলেও দিচ্ছে আবার। ঠিক আছে, এই 3,500 টাকা আমরা ল্যান্ড কিনছি। এই 3,500 টাকার ল্যান্ড আমরা যেহেতু ল্যান্ড কিনছি, তাহলে আমার কিন্তু ক্যাশ আউটফ্লো হয়েছে নাকি? নগদ টাকা দিয়ে আমরা ল্যান্ড কিনি, ক্যাশ আউটফ্লো হয়েছে। যেগুলো ক্যাশ আউটফ্লো সেগুলো মাইনাস হয়, যেগুলো ইনফ্লো সেগুলো যোগ হয়। ঠিক আছে, পারচেজ অফ ল্যান্ড মাইনাস হবে 3,500 টাকা। তারপরে দেখি আমরা ইকুইপমেন্ট কিছু কিনছি, কিছু বিক্রি করছি না? এই ইকুইপমেন্ট, এখানে কি ক্রয় বিক্রয়ের কথা কিছু বলছে? দেখো তো, ইকুইপমেন্ট এটা বিক্রি করছে। আচ্ছা, বিক্রি করছি কত টাকার ইকুইপমেন্ট? 4,500 টাকার ইকুইপমেন্ট। 4,500 টাকা আমরা ইকুইপমেন্ট বিক্রি করে পাইছি, তাহলে আমার ক্যাশ ইনফ্লো হয়েছে কত? 4,500 টাকা। এই যে ক্যাশ অফ সেলস অফ ইকুইপমেন্ট 4,500 টাকা, আমি 4,000 টাকার সম্পদ বিক্রি করে 4,500 টাকা পাইছি। নগদ আমার ক্যাশ প্রতিষ্ঠানে নগদ ঢুকছে কত? 4,500। এখন শুধুমাত্র বাকি রইল পারচেজ অফ ইকুইপমেন্ট। সেটা কিভাবে পাবা? খেয়াল করে দেখি, আমাদের ইকুইপমেন্টের মূল্য ছিল 40,000। তার মানে আমাদের হয়েছে কত? 46,000। তোমাকে এখান থেকে তাহলে বুঝতে পারতেছো কি, তোমার সম্পদ কেনা হয়েছে, না কিনলে তার সম্পদ বাড়ে নাই না। যদি কমে যাইতো তাহলে তুমি বুঝতে যে সম্পদ বিক্রি করা হয়েছে, কিন্তু এখন এমন একটা অ্যামাউন্ট তুমি আহ বুঝতে পারবে কিভাবে যে এটা কি বিক্রি হয়েছে কিনা বা ক্রয় হয়েছে কিনা? সেটাও যে নিচে সমন্বয়ের সাথে সমন্বয় করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই 40,000 থেকে 46,000 হয়েছে। তুমি হুট করেই বলতে পারবা না যে 6,000 টাকার তুমি সম্পদ কিনছো। ঠিক আছে, কারণ কি? কারণ বিক্রয়ের একটা ঘটনা আবার ছিল নিচে নাকি? তুমি চাইলেই 6,000 টাকা ডিরেক্ট বসাতে পারবা না, কারণ এর মধ্যে আবার কিছু সম্পদ বিক্রয় ছিল। তো সেটা অ্যাডজাস্ট করে তারপরে তোমাকে বলতে হবে কত টাকার সম্পদ তুমি নতুন কিনছো। বুঝতে পারছি বিষয়টা? তাহলে কিভাবে পাবো? এই যে 46,000, এই আগে ছিল কত? 40,000 টাকার সম্পদ। ঠিক আছে, আর তুমি এই 40,000 টাকা যখন সম্পদ ছিল, যার মধ্যে তুমি বিক্রি করছো কত টাকার সম্পদ? এই যে 5,000 টাকার সম্পদ তুমি বিক্রি করছো। এই 40,000 টাকা মূল্যের সম্পদ থেকে 5,000 টাকা মূল্যের সম্পদ বিক্রি করে দেওয়ার কারণে তোমার সম্পদ থাকার কথা ছিল এখানে 35,000, কিন্তু দেখাই দিছে কত? 46,000। তার মানে তুমি অতিরিক্ত যেই টাকাটা শো করতেছে, অর্থাৎ 11,000 টাকা কিন্তু অতিরিক্ত। সেই 11,000 টাকার সম্পদ তুমি নতুন করে কিনছো। বুঝতে পারছি বিষয়টা? 2018 সালে সম্পদ ছিল 40,000, তুমি সম্পদ বিক্রি করছো কত টাকা মূল্যে, কত বিক্রি করছো সেটা দেখার বিষয় না, তোমার কত টাকার সম্পদ বিক্রি করছো সেটা দেখার বিষয়। অর্থাৎ 5,000 টাকা মূল্যের সম্পদ তুমি বিক্রি করে দিছো। তাহলে তোমার 19 সালে ব্যালেন্স হওয়ার কথা 35,000, কিন্তু দেখাইতেছে 46,000। অর্থাৎ তার মানে তুমি বুঝতেছো এখানে নতুন কোন সম্পদ আবার কেনা হয়েছে, এই জন্য এটা বাড়ছে। তাহলে কত বাড়ছে? ওই 46,000 থেকে 35,000 বাদ দিলে তুমি পেয়ে যাবা কত টাকার নতুন সম্পদ কেনা হয়েছে। এই যে এখানে আমরা দেখাই দিছি। আহ এটা তাহলে কি হলো? তুমি যেহেতু সম্পদ কিনছো নতুন করে, তাহলে তোমার ক্যাশ আউটফ্লো হয়েছে, এই জন্য মাইনাস হয়েছে। ঠিক আছে, তার মানে পারচেস যাই পারচেস করো না কেন, তোমার ক্যাশ আউটফ্লো হবে, সেগুলো বিয়োগ হবে। আর যাই তুমি বিক্রি করো না কেন, বিক্রি করে টাকা আসে, ক্যাশ ইনফ্লো, এগুলা যোগ হবে। তাহলে নিট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইউজ কেন লিখলাম? কারণ মাইনাস ফিগার বের হয়েছে, আর মাইনাস ফিগার বের হলে আমরা ইউজ লিখবো, প্লাস ফিগার বের হলে আমরা প্রোভাইড লিখবো। এরপরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এখানে শেয়ার ক্রয় বিক্রয় আসবে,
এবং কোনো টাকা পরিশোধ করা হলে মানে শেয়ার বা ঋণপত্র এগুলোর যদি টাকা পেমেন্ট করা হয় বা ডিভিডেন্ড, এই পেমেন্ট গুলো বা কালেকশন গুলো এখানে আসবে। ঠিক আছে, তো আমরা এখন দেখি কি কি আমাদের কালেকশন হয়েছে আর কি কি পেমেন্ট হয়েছে। এই কমন স্টক, ডিভিডেন্ড, তারপরে ডিবেঞ্চার, এই সব বিষয়ে কি কি ক্রয় কত টাকা আমার আসছে গেছে সেগুলো আমরা দেখব। তো সমন্বয়ের কোনো কিছু কি বাদ আছে? এই যে একটা আছে, সেটা কি ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড দিলে ক্যাশ ইনফ্লো হয় নাকি আউটফ্লো হয়? ডিভিডেন্ড দিলে ক্যাশ আউটফ্লো হয়। ঠিক আছে, তার মানে এই ডিভিডেন্ডটা কি করব আমরা মাইনাস করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এই যে দেখো, পেমেন্ট অফ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড 3000 টাকা আমরা মাইনাস করছি, বুঝতে পারছি? এখন আমাদের আর সমন্বয়ের কোনো কিছুই বসানো বাকি নেই, দেখো সবই বসাইছি। আমাদের এখন দেখতে হবে উপরে কোনো কিছু বাদ আছে কিনা। উপরে ক্যাশ এখনো বসানো বাকি, ক্যাশের কাজ সবার শেষ হয়। অ্যাকাউন্ট রিসিভেবল বসাইছি আমরা, ইনভেন্টরি কাজ করছি, ল্যান্ডের কাজ করছি, এরপরে ইকুইপমেন্টের কাজও করে ফেলছি, অ্যাকাউন্টস পেয়েবল করছি, অ্যাকাউন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কাজও করা হয়েছে। এই যে এখানে দেখো লং টার্ম লোন, হ্যাঁ লং টার্ম লোন, এটা কি হয়েছে, ছিল 18,000, হয়েছে কত, 14,000। তার মানে কি লং টার্ম লোন একটা দায়, লং টার্ম লাইবিলিটিস। এটা লং টার্ম লোনটা কি লং টার্ম লাইবিলিটিস, এটা কমে যাওয়ার মানে কি, তুমি তার টাকা পরিশোধ করে দিছো দেখেই কিন্তু তোমার লং টার্ম লাইবিলিটিসটা কমে গেছে। কত টাকা কমছে? 4,000। তার মানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, লং টার্ম লাইবিলিটিস কি লিখবা, পেমেন্ট অফ লং টার্ম লোন বা লং টার্ম লাইবিলিটিস। কত টাকা? 4,000 টাকা তুমি পেমেন্ট করার কারণেই কিন্তু তোমার কমছে। হ্যাঁ, এখানে যে কমছে দেখতেছো। এরপরে কি কমন স্টক, কমন স্টক কি হয়েছে, বাড়ছে। ঠিক আছে, কমন স্টক বাড়ার কারণ হলো তুমি নতুন করে কমন স্টক বাজারে ছাড়ছো। আর তুমি যদি কমন স্টক বাজারে ছাড়ো তাহলে প্রতিষ্ঠানে কি হয়, আর ক্যাশ ইনফ্লো হয়। বুঝতে পারছি বিষয়গুলো? তোমাকে আগে কিন্তু চিনতে হবে যে ক্যাশ ইনফ্লো হয়েছে নাকি আউটফ্লো হয়েছে, তাহলেই তুমি কিন্তু যোগ কোনটা বিয়োগ কোনটা ইজিলি বুঝে যাবা। আর আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো কোনটা কোন সেকশনে যাবে। এভাবে দুইটা জিনিস খেয়াল রাখলে তুমি ইজিলি ক্যাশ ফ্লোটা মিলাইতে পারবা। ঠিক আছে, তাহলে এটা কি হয়েছে, প্রতিষ্ঠানের কমন স্টক বাবদ 20,000 টাকা বেড়ে গেছে, অর্থাৎ বাজারে তুমি শেয়ার ছাড়ছো, ওই শেয়ার থেকে টাকা কালেকশন হওয়ার কারণে 12,000 থেকে 20,000 হয়েছে। তার মানে তুমি কি করছো, ইন্স্যুরেন্স অফ কমন স্টক, এটা তুমি দেখবে, ইন্স্যুরেন্স অফ কমন স্টক 8,000 টাকা তোমার বৃদ্ধি পাইছে প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে তুমি এই ইনভেস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে তোমার কি হলো, কিছু টাকা বাড়ছে না, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে 1,000 টাকা তোমার বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা আগের আগের দুইটার সাথে এটা যোগ বিয়োগ করব, করলে আমাদের রেজাল্ট আসছে 2,000। অর্থাৎ তুমি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কিছু টাকা বৃদ্ধি করতে পারছো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে তোমার যায় কিছু লস মানে চলে ডিক্রিজ হয়েছে, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে কিছু টাকা আবার ইনক্রিজ হয়েছে। তারপরে ইনক্রিজ ডিক্রিজ সবকিছু মিলে তোমার সর্বশেষ ইনক্রিজ কত হয়েছে, 2,000। নিট ইনক্রিজ ক্যাশ, ক্যাশ কত টাকা বাড়ছে, 2,000 টাকা বাড়ছে। আর বিগিনিং ব্যালেন্স ছিল ক্যাশের, ক্যাশের বিগিনিং ব্যালেন্স ছিল 8,000। হ্যাঁ, ক্যাশের বিগিনিং ব্যালেন্স ছিল 8,000। এই 8,000-এর সাথে তুমি যে ইনক্রিজ হয়েছে 2,000, সেটা অ্যাড করলে তোমার এই 10,000 টাকা মিলে যাইতেছে। এবং এটা অবশ্যই মিলবে, না মিললে তুমি অঙ্ক কোথাও ভুল করে ফেলছো। বুঝতে পারছি? তার মানে কি কোশ্চেনেই তোমার অ্যান্সারটা দেওয়া থাকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। আমাদের এটা কমপ্লিট, যেটা গত ক্লাসে প্রশ্নের সমস্যার কারণে আমরা সলভ করতে পারিনি। আমরা এখন দেখবো, আমরা এখন 9 নাম্বার 8 নাম্বারটা দেখবো। 8 নাম্বারের কোশ্চেনটা একটু ঠিক করে নিও। এখানে কোশ্চেনে এটা 18 হবে, এটা 19 হবে। যারা কোশ্চেন আগে নিছো বা পিডিএফ ফাইল আছে সাথে, এইখানে 18 হবে, এখানে 19 হবে। হ্যাঁ, সালটা উল্টা হয়ে গেছে, সালটা উল্টা হয়ে গেছে। তো এখন আমরা কি দেখবো, 8 নাম্বার, সবাই একটু দেখি। আচ্ছা, 8 নাম্বার অঙ্কটা দেখি। 8 নাম্বার অঙ্কে আমাদের বলতেছে, from the following data of Mon Corporation,
prepare a cash flow statement under indirect method. ইনডাইরেক্ট মেথডে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে। তো আমাদের ক্যাশ আছে ৬,০০০ ছিল, পরে এটা ৮,০০০ হয়েছে। তাহলে ক্যাশের বিগিনিং ব্যালেন্স এটা কোথায় বসাই? আমরা সবার শেষে, অঙ্কের শেষে এই অ্যামাউন্টটা আমরা বসাবো এবং আমাদের অ্যান্সার বের হবে ৮,০০০। ঠিক আছে, আমাদের অ্যান্সার ৮,০০০ টাকা বের হবে। এরপরে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে, বাড়ছে। কত টাকা বাড়ছে? ৪,০০০ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, তাহলে আমরা কি বুঝবো? ক্যাশ আউটফ্লো হয়েছে না। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে কখন? ক্যাশ আউটফ্লো হলে। তারপরে দেখো, তার মানে এটা আমরা কি করবো? মাইনাস করবো অপারেটিং অ্যাক্টিভিটিসে। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ছিল, তারপর 16,000 টাকা হয়েছে না 2019-এ? হ্যাঁ 2019-এ। তার এটা মানে কমে গেছে অ্যাকাউন্ট কমে রিসিভেবল। গেছে স্যার, কমছে বাড়ে নাই কেন? তো। তার কমছে তো বললাম নাকি? না কমছে স্যার, আপনি কেন? বাড়ছে বলছেন। ক্যাশ আউট। আচ্ছা, তো আমরা দেখতেছি কমে গেছে। কমার কারণ হলো অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা পাওয়া যায়, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল কম। আরো ব্যাড ডেটসের কারণে, ব্যাড ডেটসের টাকা পাওয়া গেলেও অ্যাকাউন্ট রিসিভেবল কমতে পারে। আচ্ছা, তো অ্যাকাউন্ট রিসিভেবল আমার কমে গেছে, এটা আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, মার্চেন্ডাইজ, সরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 40,000, হয়েছে 44,000। তার মানে কারেন্ট অ্যাসেট কি বৃদ্ধি পাইছে, আমরা এটা বিয়োগ করবো 4,000। ইকুইপমেন্ট 30,000 ছিল, হয়ে গেছে 38,000 টাকা। তাহলে আমরা এখানে পরের ইনফরমেশন না পড়েও বলতে পারি যে এখানে 8,000 টাকার সম্পদ বাড়ছে। তো এখন আবার বিক্রি করছে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। ঠিক আছে, বিক্রি করলে সেটা বাদ দিয়ে আমাদের নতুন কত কিন্তু সেটা বের করতে পারবো। অর্থাৎ আগের অঙ্কটার মতো ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। লায়াবিলিটিজ এন্ড শেয়ার হোল্ডার ইকুইটি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 8,000 আর 10,000, অর্থাৎ 8,000 ছিল, পরে 10,000 হয়েছে। অর্থাৎ এইখান থেকে যদি আমি অবচয় জানতে চাই তাহলে বের করতে পারবো 2,000। যদি সমন্বয়ে এই ব্যাপারে আর কোনো কিছু বলা না থাকে তাহলে 2,000 টাকা আমি ডিরেক্ট অবচয় বলে দিতে পারবো। কিন্তু আমাদের নিচের ইনফরমেশনের উপরে তাকায় থাকতে হবে, আগে ডিক্লেয়ার করা যাবে না কি হবে। অ্যাকাউন্টস পেয়েবল 12,000 ছিল, হয়েছে 8,000। কি হয়েছে? তার মানে দায় কমে গেছে। দায় কখন কমে? যখন আমি দায়টা পরিশোধ করি তখনই কমবে। আর দায় কিভাবে পরিশোধ করা হয়? নগদ টাকায়, অর্থাৎ ক্যাশ আউটফ্লো হবে, এই জন্য কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, কমছে, কমলে কি করতে হবে? দায়টা বিয়োগ হবে। এই যোগ বিয়োগের বিষয়টা বুঝতেছো? কেন যোগ হইতেছে, কেন বিয়োগ হইতেছে? ক্যাশ ইনফ্লো হলে যোগ হইতেছে, আউটফ্লো হলে বিয়োগ হইতেছে। অ্যাকাউন্টস পেয়েবল কমার কারণ কি? দায় ছিল, সেই দায়টা কমে কখন? দায়টা যখন পরিশোধ করা হয়। ঠিক আছে, ট্যাক্স পেয়েবল বাড়ছে, তার মানে নতুন করে আবার দায়ের সৃষ্টি হয়েছে। তার মানে কারেন্ট কারেন্ট লায়াবিলিটিস বৃদ্ধি পাইছে, এটা কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। কমন স্টক টাকা 20 পার ভ্যালু, প্রত্যেকটা কমন স্টকের ভ্যালু হচ্ছে 20 টাকা করে। এরকম আমাদের এখানে 50,000 টাকা আছে, 54,000 টাকা, অর্থাৎ 4,000 টাকার কমন স্টক বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ইস্যু অফ ইন্স্যুরেন্স অফ কমন স্টক 4,000 টাকা, এটা আমাদের অ্যাড হবে। কোথায়? এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ। প্রিমিয়াম অন কমন স্টক, কমন স্টকের প্রিমিয়াম ও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে, এটা কি হবে? আগে ছিল না, কিন্তু পরে 2,000 আসছে, 2,000 টাকা আমরা প্রিমিয়াম আকারে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ দেখাবো। তারপরে রিটার্ন আর্নিং 24,000, এখানে হলো 28,000 টাকা। তো আমরা দেখি নিচে, প্রথমে আমরা কি বসাবো? মুন কোম্পানি থেকে না, মুন কোম্পানি, মুন কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছে আন্ডার ইনডিরেক্ট মেথড। এখানে কিন্তু কোনো মেথড কি উল্লেখ করে দিচ্ছে কোশ্চেনে? হ্যাঁ বলে দিচ্ছে উপরে, না বললেও আমরা নিট ইনডিরেক্টই করতাম, যেহেতু আমাদের কোশ্চেনে নিট ইনকাম দেওয়া আছে। নিট ইনকাম থাকবে, কিছু বলা না থাকলে কোশ্চেনে যে কোন মেথডে করতে হবে, তাহলে তুমি ডিরেক্ট ইনডিরেক্ট মেথড সরাসরি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বসাবো? এই 16,000 টাকা আমরা আগে বসালাম নিট ইনকাম, এর সাথে অ্যাডজাস্ট করবো কি? কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, সোল্ড অফ ইকুইপমেন্ট, আর হলো সোল্ড অফ ইকুইপমেন্টের গেইন অর লস, আর হচ্ছে অবচয়। এই কয়টা জিনিস যোগ বিয়োগ করবো আমরা। তাহলে আমরা প্রথমেই বসাই, সবসময় অবচয়টাই আগে বসাই। তো অবচয় কত হয়েছে বুঝবো কিভাবে? দেখি, কোন এই যে বলেই দিছি ডিরেক্ট, সুবিধা, আমাদের আর কোনো ওয়ার্কিং করা লাগলো না।
অবচয় 4000 টাকা বলে দিছে, 4000 টাকা আমরা বসালাম। তারপরে আমরা বলছিলাম যে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে 4000, কমে গেলে আমরা কি করি, যোগ করি। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে গেছিল 4000, বাড়লে আমরা বিয়োগ করি। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছিল, এই যে উপরেই দেখো অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছিল, কমে গেলে যোগ করি কত টাকা, সরি কমে গেলে বিয়োগ করি, যেহেতু লাইবিলিটিস কমে গেলে বিয়োগ করি 4000 টাকা। ইনক্রিজ ট্যাক্স পেয়েবল 4000 থেকে মানে 4000 হয়েছে, 2000 ছিল আগে, 2000 থেকে 4000 হয়েছে, তাহলে আমরা এখানে আমরা বসালাম কত, 2000 টাকা বাড়ছে, 2000 ছিল 4000 হয়েছে, ডিফারেন্স হচ্ছে 2000 টাকা। বুঝতে পারছি? তাহলে এইখানে আমরা কত বসালাম, এই আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিজে অর্থাৎ এইটা এবং এটা সহ টোটাল আসতেছে অপারেটিং অ্যাক্টিভিটিজে 18,000 টাকা কি হয়েছে, বাড়ছে। ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ আমরা কি বলছিলাম, সম্পদ ক্রয় বিক্রয়, এগুলো আমরা এখানে বসাবো। তো আমরা দেখি সম্পদ কত টাকার সম্পদ কিনছি। ফুললি ডিপ্রিসিয়েট equipment that cost টাকা 2000 was discarded and its cost and accumulated remove আছে। সম্পদ কত ছিল, ইকুইপমেন্ট ছিল 30,000, হয়েছে 38,000, এখানে কত বসাইছি আমরা, এমনিতে আমাদের অবচয় আসে কত দেখো তো, হওয়ার কত ছিল, কত 2000 না, অবচয় নরমালি হবার কথা ছিল 2000, কিন্তু আমরা দেখাইছি কত 4000, এই যে নিচের 2000 আছে না, এটা অ্যাড হয়েছে কিভাবে, ফুললি depreciate equipment that cost টাকা 2000 was discarded and its cost and accumulated depreciation were removed from the account আমাদের এটা রিমুভ করে দেবো। আচ্ছা তাহলে এই 4000 কিভাবে আসছে বুঝতে পারছি, এই যে এখানে ছিল পার্থক্য 2000, আর এখানে ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট ছিল হচ্ছে 2000, এই 2000 আর এই 2000 4000 টাকা আমাদের অবচয় দেওয়া আছে। আর এই 2000 টাকা পুনরায় আবার অ্যাড হবে তার সাথে, এই যে তুমি সম্পদ এখানে বিক্রি করছো কত, এখানে সরি কিনছো কত 8000 টাকা না, এই 8000 টাকার সাথে এই এন্ট্রিটা আবার 2000 যোগ হবে। তাহলে এটার কাজ দুই জায়গায়, এক অবচয় নির্ণয়ের সময়, কিন্তু আমরা ওটা ইউজ করি নাই কারণ আমার অবচয় সরাসরি দেওয়া ছিল, আর আরেকটা কাজ হলো এটা যদি কোনো সম্পদ এখানে যত কিনি তার সাথে এটা আরো অ্যাড হবে। ঠিক আছে, বা এইভাবেও তুমি কাউন্ট করতে পারো, এরকম না তো, বিষয়টা হলো এরকম হচ্ছে, দেখাইতেছি আমি একটু ক্যালকুলেটরটা শো করি, ক্যালকুলেটর শো করলে তো এটা আবার হারায় যাবে। আচ্ছা অ্যামাউন্টটা মুখস্থ একটু দেখি, অ্যামাউন্টটা কত ছিল, 30 to 38, 30 থেকে 38। দেখো তোমার সম্পদ ছিল বিগিনিং ব্যালেন্স 30,000, যেখান থেকে রিমুভ করতে বলছে 2000 অবচয় বাবদ। ঠিক আছে, তোমার থাকার কথা কত 28, কিন্তু তুমি দেখছো কত হয়েছে, তুমি দেখছো এটা 38,000 হয়ে গেছে, তার মানে কত টাকার সম্পদ কিনছো, 10,000। বুঝতে পারছো বিষয়টা, সম্পদ ছিল 30, সেখান থেকে 2000 কমাইতে বলছে, তাহলে সেই হিসাবে কিন্তু হওয়ার কথা ছিল 28, তুমি দেখতেছো যে এটা হয়ে গেছে, কত 38, তার মানে 10,000 টাকা তুমি সম্পদ কিনছো। বুঝতে পারছো বিষয়টা, এখানে আমরা এখানে একটু যদি ভেঙে দেখাই তাহলে আর বুঝতে হয়তো আরো সুবিধা হয়। আমাদের সম্পদ ছিল, আচ্ছা আমরা মোট এখন মূল্য হলো 38,000, এখন সম্পদ দেখাইতেছে 38, আর সম্পদ ছিল 30,000-এর, কিন্তু যার মধ্যে 2000 টাকা রিমুভ করতে বলছে, 28 এখানে 38, এই হলো তোমার 10,000 টাকা। বুঝতে পারছি, আচ্ছা এই 10,000 ওইখানে যাবে কারণ আর কোনো ব্যালেন্স নাই। এইটাই আমাদের কি নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ অনুযায়ী তুমি কত টাকা ইউজ করছো সেটা। আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ কারা যায়, স্টক যদি ইস্যু করি, স্টকের টাকা পরিশোধ করি বা নতুন স্টক বাজারে ছাড়ি বা ডিভিডেন্ড যদি দেই, সেই জিনিসগুলো এখানে আসবে। এবং প্রিমিয়াম, শেয়ারের যে প্রিমিয়াম
ওই যে আমরা বলছিলাম কমন স্টক 4,000 টাকা বাড়ছিল, সেটা আমরা আনছি, তার প্রিমিয়াম ছিল 2,000 আনছি, আর ডিভিডেন্ড দেওয়া হয়েছে 12,000 টাকা। এই যে কোশ্চেনের শেষে বলে গেছে ডিভিডেন্ড 4,000 টাকা, বুঝতে পারছি? 12,000 টাকা ডিভিডেন্ড। তো আর কিছু কি বাদ আছে এখানে? দেখি তো একটু চেক করে। অবশ্যই বসানো হয়েছে ইকুইপমেন্ট পারচেজ করছি। ও আমাদের দেখছো কি আমরা খালি খালি হিসাব করছি না। আচ্ছা করছি বোঝার সুবিধার্থে, সমস্যা নেই। একটা জিনিস নতুন শেখা হলো, যদি তোমার ইকুইপমেন্ট কোশ্চেনে না থাকতো, এখানে সাপোজ না থাকতো, তুমি কি করতে, তখন তোমার বেরই করতে হতো নাকি? ওই বের করাটাই আমরা এখানে শিখলাম, সমস্যা নেই, কেটে দেবো দরকার। বুঝতে পারছি বিষয়টা? ওই আমরা যেটা হিসাব করে বের করছি এটা এখানে দেওয়া হয়েছিল না, খেয়াল করুন। 200 শেয়ার, একটার দাম হলো 30 টাকা করে, তাহলে কত আসে? 60,000 নাকি? 60,000। এটার কাজ কি কোনো জায়গায় করছে? এখানে আমরা কত টাকার কমন স্টক দেখাইছি? 6,000 টাকা আসে। 6,000 আছে তো, বোঝো বিষয়টা। এই যে 20 টাকা করে যদি 10,000, 10,000 না তো 200 হয়, আচ্ছা, কোনটা 6,000 আসে? 200 সাথে 3, 6,000 200 আসে। সাথে 6,000 30 টাকা। গুণ করলে এইটার কাজও কিন্তু হয়ে গেছে, কিভাবে হয়েছে দেখবা? দেখো, এই যে 54,000 টাকা আপনি এখানে দেখাইছি, ঠিক আছে, কত বেশি দেখাইছি? ছিল 50, দেখাইছি 54, 4,000 দেখাইছি। এই 4,000 আর এই 2,000 কত হয়? 6,000। অর্থাৎ মোট এখানে 6,000 টাকা বাড়ছে নাকি কমন স্টক বাবদ? কমন স্টকের নর্মাল মূল্য অনুযায়ী আসছে 54,000, আর প্রিমিয়াম ছিল 2,000, এই টোটাল 6,000 কিন্তু বাড়ছে। আগে ছিল 50, পরে হয়ে গেছে 56,000। তো এখানে এই যে গুণ করে দেখো এটাই পাবা, এই যে 200 ইন্টু 30, 6,000 কিন্তু আসে। বুঝতে পারছি বিষয়টা? ডিরেক্ট 6,000 লেখা যাবে, ডিরেক্ট না লেখাই ভালো, যেহেতু দুইটা নাম আলাদা আলাদা দিয়ে দিচ্ছে কোশ্চেনে, আমরা সরাসরি দেখতে পারবো না, আমরা ভেঙেই দেবো। কমন স্টকে 4,000 বাড়ছে, আর প্রিমিয়াম বাবদ বাড়ছে 2,000, এই টোটাল 6,000। বুঝতে পারছি? মানে সবগুলো এন্ট্রি কাজ আমাদের এখানে হয়েছে। এটা আমরা সর্বশেষ দেখি ব্যালেন্স আমাদের কত দাঁড়ায়। আর এটা হলো, তাহলে এটাও প্রোভাইড বের হয়েছে, সরি ইউজ বের হয়েছে। তাহলে এটা ইউজ, আর এইটা হলো ইউজ, আর এটা হলো প্রোভাইড। তাহলে আমরা যোগ বিয়োগ করে দিই, 2,000 টাকা ইনক্রিজ হয়েছে, আর বিগিনিং ব্যালেন্স ছিল হচ্ছে ক্যাশের 6,000, তো 6 2 মিলে হলো 8,000। বুঝতে পারছি? মিলে গেছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কই মিলে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল, এরপরে আমরা যাবো স্যার রিটেন আর্নিংস কোথায় যাবে, নাকি এটার কোনো কাজ নাই? রিটেন আর্নিং এর কাজটা না, এটা হয়নি যে কেন, অটোমেটিক হয়ে গেছে। কিভাবে? এটার সাথে ওই যে ডিভিডেন্ড এবং কমন স্টকে যোগ বিয়োগ করে এটার ব্যালেন্সটা মিলে গেছে। এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাই দেবো কিভাবে। এখানে যে 4,000 টাকা কম বেশি দেখতেছি, আমাদের কিন্তু সবগুলো এন্ট্রি কাজ হয়েছে। ক্যাশ আমরা শেষে বসাইছি, অ্যাকাউন্ট রিসিভেবল বসাইছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সব কিছুরই কিন্তু কাজ হয়েছে। শুধু কিন্তু মনে হইতেছে যে রিটার্ন আর্নিং এর কাজ হয় না, কিন্তু আসলে হয়ে গেছে। তো ওইটার ওয়ার্কিংটা আমরা নেক্সট ক্লাসে করে দিব। মানে এখানে করা নাই, করা থাকলে দেখাই দিতাম। আমি বলতে চাইছিলাম যে রিটার্ন আর্নিংটা বাদ আছে এখন এইখানে, তার আগে কোশ্চেন করে ফেলছো। যাই হোক, আর এই 4,000 টাকারও কিন্তু কাজ হয়ে গেছে। এটার সাথে আমাদের সমন্বয় করতে হয় হলো কমন স্টকের টাকা, ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে নিট ইনকাম আছে তার সাথে অ্যাডজাস্ট করে এই ব্যালেন্সটা ক্যালকুলেট করা হয়। তো নিট ইনকাম কত ছিল? আমাদের 16,000 ছিল না? আমরা একটু ট্রাই করে দেখি, আমার খেয়াল নাই, একটু তারপরও ট্রাই করে দেখি। আমাদের রিটার্ন আর্নিং ছিল হচ্ছে 24,000, আর নতুন আয় হয়েছে আমাদের 16,000, তাহলে হয় 40,000। এই 40,000-এর মধ্যে আমরা ডিভিডেন্ড দিচ্ছি 12,000। এই তো মিলে গেছে, হ্যাঁ পাইছি, এখন দেখাই মনে পড়ছে। সেটা হলো দেখো, এই যে রিটার্ন আর্নিং হলো 24,000 টাকা আছে। কত সালে? এটা 18 সালে। তুমি 19 সালে কিছু টাকা আয় করছো আবার, তাহলে এই সংরক্ষিত আয়ের সাথে এই নতুন যে আয় করলো সেটা অ্যাড হবে। বুঝতে পারছি? এই সংরক্ষিত আয় হলো
প্রতিষ্ঠানের যে মোট আর্নিং, সেই আর্নিং এর একটা কোম্পানি তার মোট আর্নিং এর সম্পূর্ণ টাকাই সংরক্ষণ করতে পারে, আবার সেখান থেকে কিছু অংশ শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতেও পারে। দুইটা ঘটনাই এখানে ঘটছে। অর্থাৎ কোম্পানির যে আয় হয়েছিল সেই আয়ের অংশটুকু হলো 24,000, কোম্পানি নতুন করে আবার 2019 সালে আয় করছে 16,000, তাহলে কত হলো 40,000 টাকা আয় রিটার্ন আর্নিং থাকার কথা ছিল। ঠিক আছে, হিসাবকাল শেষে 40,000 টাকা রিটার্ন আর্নিং থাকার কথা ছিল, কিন্তু তার মধ্যে যা দেখছি কি যে আবার পরে ডিভিডেন্ড দিছে এখানে 12,000। আর ডিভিডেন্ড দেওয়া হয় কি মোট যে আর্নিং থাকে সেই আর্নিং থেকে কোম্পানির শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে মোট আর্নিং থাকার কথা ছিল 40, ডিভিডেন্ড দিচ্ছে 12, তাহলে আর থাকবে কত? 28,000। বুঝতে পারছি? মানে এখানে কিন্তু কাজ হয়ে গেছে। বুঝতে পারছি? এখন আমরা যাব 9। তো 9টা দুইটা মেথডে মেবি করতে বলছে, না যে কোনো একটা করতে বলছে। আমরা ডিরেক্টটা পরে শিখবো, আমরা ইনডিরেক্ট আগে শেষ করে নিই ভালো মতো, তারপরে ডিরেক্টটা শিখবো আমরা। কোশ্চেন এখানে দুইটা মেথডে সলভ করা আছে, আমরা জাস্ট ইনডিরেক্টটা দেখবো, ডিরেক্টটা আমরা সবার শেষে দেখবো, ইনডিরেক্ট সব শেষ হয়ে যাবে। Comparative balance sheet XYZ Limited as XYZ Company Limited for the year ended December 31st, 2018 and 2019। 18 সাল এবং 19 সালে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। তো ক্যাশ দেখো, এখন কিন্তু সাল 19টা আগে 18টা পরে, তাহলে তার সাথে তার কম্পেয়ার করতে হবে। ছিল 38, হয়েছে 34। এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হলো সবার শেষে, অর্থাৎ তোমার অঙ্কের অ্যান্সার বের হবে 34,380। আমি একটু দেখে নিই আবার সালটা ঠিক আছে। ঠিক আছে, 34,380 টাকা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সারের আগের লাইনে বলবো এটা, তার আগে যত 2,000 টাকা হবে, মানে 3টা লাইন কিন্তু আমরা অ্যাডভান্স করে ফেলতে পারতেছি। আমরা অঙ্কের অ্যান্সার এইটা, তাহলে তার আগের লাইনে হবে এটা, মাঝখানে যে পার্থক্যটা সেটা হবে দুই তিনটা ইনক্রিজ আর ডিক্রিজ, যেখানে একটা হবে মেবি ডিক্রিজ হয়। এখন যে অঙ্কটা করবো ওখানে নেট ইনকাম ডিক্রিজ হবে, ডিক্রিজ হওয়ার কারণে এই ব্যালেন্সটা ডিক্রিজের ব্যালেন্সটা বাদ যে এটা হয়েছে। সচরাচর কিন্তু বাড়ে, এটা দেখো আগের অঙ্কে বাড়ছে না, ছিল 6 হয়েছে 8, যে এখন কমছে, কমার কারণ কি নেট ইনকাম ডিক্রিজ হয়েছে এই কারণে। শেষের 3টা লাইন কিন্তু আমরা অ্যাডভান্স করে ফেলতে পারতেছি। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা ছিল 2700, হয়েছে 2160, কমে গেছে, যোগ করব। এরপরে ইনভেন্টরি ছিল 28, হয়েছে 23, তাহলে এটা কি করব? এটাও কমে গেছে, যোগ করব। প্রিপেড এক্সপেন্স ছিল 1440, হয়ে গেছে 1080, এটাও কমে গেছে, এটাও কি করব? যোগ করব। ল্যান্ড ল্যান্ড কি হয়েছে? ল্যান্ড ছিল 14,400, হয়েছে 32,400, তার মানে নতুন ল্যান্ড কিনছে, এটা বিয়োগ যাবে। ইকুইপমেন্ট আগে ছিল না কিন্তু পরে আসছে 28,800, তার মানে ইকুইপমেন্ট নতুন করে কিনছে। ঠিক আছে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আগে ছিল না, নতুন করে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন হয়েছে। অবশ্যই নির্ণয় সময়টা কাজে লাগবে, যদি অঙ্কে সরাসরি অবশ্যই না থাকে তখন না। অ্যাকাউন্টস পেয়েবল ছিল 10,860, হয়ে গেছে 9,360, এটাও কমছে, কিন্তু লাইবিলিটিস কমলে যোগ হয়। অ্যাকুড এক্সপেন্স পেয়েবল, এটা কি হয়েছে? এটা হলো কমে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব? এটা যেহেতু কমে গেছে তাহলে আমরা যোগ করব, সরি বিয়োগ করব। ইনকাম ট্যাক্স পেয়েবল আগে ছিল না, নতুন করে হয়েছে, তার মানে আমরা তো বলতে পারি এটা বেড়ে গেছে। ঠিক আছে, আগে 0 ছিল, এখন এটা হবে, তার মানে বেড়ে গেছে, ইনক্রিজ হয়েছে, এটা আমরা কি করব? যোগ করব। বন্ড পেয়েবল, লং টার্ম লায়াবিলিটি, যেটা বন্ড পেয়েবল আগে ছিল না, নতুন করে হয়েছে, তার মানে ইস্যু অফ বন্ড, হ্যাঁ বন্ড ইস্যু করছে, এই জন্য আমাদের লায়াবিলিটিস বেড়ে গেছে। কমন স্টকও বেড়ে গেছে, তার মানে ইস্যু অফ কমন স্টক আসবে। রিটেন আর্নিং, সংগ্রহিত আয়, এটা আমরা ওই যে ডিভিডেন্ডের সাথে মার্জ করে কাজ করা হবে। কোম্পানির রেভিনিউ দেওয়া আছে, সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, ওইটা থেকে এটা বিয়োগ করে আমাদের আসতেছে কোনটা কারেক্ট, এইটা না ওইটা? দুইটা ভ্যালু দেখতেছি, দেখো কোনটা কারেক্ট। একটা দুইটা 175,500 মাইনাস 118,800, ওই পাশে যেটা ওইটা ঠিক।
এইটা ভুল ক্রমে এসে পড়ছে, একদিক ভুলে আসছে এখানে, হবে না। এটা হবে গ্রোস প্রফিট, জিআরও এস গ্রোস, জিআরও এফ আই টি, গ্রোস প্রফিট হলো আমার এটা, ঠিক আছে। এটা একটু মার্ক করে রাখি, কারেকশন 56,700 গ্রোস প্রফিট। এগুলো আমার কোশ্চেনই কিন্তু সব দেওয়া। অপারেটিং এক্সপেন্সের মধ্যে ছিল এই যে ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, তোমার কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না, রেডি করা আছে। লস অন সেলস অফ ইকুইপমেন্ট, দুইটা অ্যামাউন্টই আমাদের কোথায় যাবে, অপারেটিং অ্যাক্টিভিটিতে যাবে। তারপরে এই দুইটা যোগ করে আসলে এটা থেকে বিয়োগ করছি ইনকাম বিফোর ট্যাক্স, তার থেকে ট্যাক্স বাদ দিচ্ছি, হয়েছে নেট ইনকাম, ঠিক আছে। আমরা প্রথমে কি বসাবো, কোম্পানির নাম, ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথড, তারপরে অপারেটিং অ্যাক্টিভিটিসে অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আমরা নেট ইনকাম বসাবো, কত টাকা আছে নেট ইনকাম জেনে দেখলাম 15,120 বসালাম, 15,120। তারপরে অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ডিপ্রিসিয়েশন 3,240, এই যে 3,240 অবচয়, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অবচয় অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেলে আমরা বিয়োগ করি, আচ্ছা যোগ করি। ডিক্রিজ ইন ইনভেন্টরি, আমরা সবই কিন্তু ডিক্রিজ দেখছিলাম, শুধু একটা মনে ইনক্রিজ দেখছিলাম, সেটা কোনটা, সেটা হলো এইটা, শুধু ইনকাম ট্যাক্স ছাড়া সবই কিন্তু ডিক্রিজ, এই জন্য দেখো সবার আগে ডিক্রিজ দেখছি। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ডিক্রিজ ইন ইনভেন্টরি, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, আর ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, আর হচ্ছে ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স। এগুলো সব ওই যে 2019 সাল থেকে 18 সালের ব্যালেন্স গুলো বাদ দিয়ে করছে। আর লস লস সেলস অফ লস অন সেলস অফ লস অন সেলস অফ ইকুইপমেন্টের বিক্রি করে তোমার যে লসটা হয়েছে সেটা এখানে অ্যাড করতেছে। তাহলে আমাদের মোট ব্যালেন্স দাঁড়াইতেছে 9,480, আর আগে ছিল 15,120, টোটাল হলো 24,600, 15,120 আর 9,480 যোগ করে 24,600 নিট ক্যাশ প্রোভাইড বের হলো। এর সাথে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যোগ করি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে দুইটা জিনিস, একটা হলো ইকুইপমেন্ট কিনছে আর ইকুইপমেন্ট বিক্রি করছে। আমরা দেখি ইকুইপমেন্ট কত টাকা কিনছে এবং কত টাকা ইকুইপমেন্ট বিক্রি করছে। বিক্রি করছে হলো বিক্রি করে পাইছে কত সেটা এখানে বলবো, 3,060 টাকা, ঠিক আছে। দ্য লেগো সেলস অফ ইকুইপমেন্ট 3,060 টাকা, 3,060 টাকা। কেন যোগ হলো, কারণ সম্পদ বিক্রি করলে ক্যাশ ইনফ্লো হয়, ঠিক আছে। তারপরে ইকুইপমেন্ট কিনছি, কত টাকার কিনছি ইকুইপমেন্ট, কিভাবে হিসাব করবো মনে আছে, কিভাবে হিসাব করবো মনে আছে, 28,800 ইকুইপমেন্ট না। ইকুইপমেন্ট কি হিসাব করার কোনো প্রয়োজন আছে, নাই। কেন নাই, কারণ কোশ্চেনে দিয়ে দিছে 32,400 টাকা কোশ্চেনে সরাসরি দিয়ে দিছে, এই জন্য আলাদা কোনো করার প্রয়োজন নেই কোনো কিছু। তাহলে 32,400 টাকা আমরা বসাই দিলাম সরাসরি। হ্যাঁ, যেহেতু ইকুইপমেন্ট কিনছে ক্যাশ আউটফ্লো, এই জন্য মাইনাস, এই মাইনাস এবং প্লাস এর ভ্যালু করে হলো আমাদের মাইনাস 29,340। এটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপরে দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে ডিভিডেন্ড, আর কোনো শেয়ার বা বন্ড ইস্যু বা পেমেন্ট করলে সেগুলো আসবে। তাহলে আমরা দেখি সমন্বয়ে 2019 সালে ডিভিডেন্ড ডিক্লেয়ার
এন্ড পেড করা হয়েছে 5,760। আমরা বসালাম পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড 5,760, ক্যাশ আউটফ্লো এই জন্য মাইনাস। আর সামান্য আর কোনো কিছু বাদ আছে? এটা বসানো হয়েছে, এটা বসানো হয়েছে। বন্ডের বিষয়টা দেখতে হবে আমাকে। ইকুইপমেন্ট হয়েছে, কমন স্টক ইস্যু করা হয়েছে। তাহলে বন্ড এবং কমন স্টক, যে বন্ড ইস্যু করছি না 16,200, বন্ড ইস্যু করছি 16,200, এখানে বিয়োগ করলেও কি 16,200 হয়? হ্যাঁ, ডিরেক্ট দেওয়া হয়ে গেছে 16,200। তাহলে বন্ড ইস্যু করলে টাকা আসে, ক্যাশ ইনফ্লো হয়। ঋণপত্র ইস্যু করছে কোম্পানি, যেমন শেয়ার ইস্যু করে এরকম ঋণপত্র ইস্যু করছে, সেখান থেকে টাকা আসছে 16,200। বুঝতে পারছি? এরপরে আমাদের দেখতে হবে আর কোন এন্ট্রি বাকি আছে। কমন স্টক 18,000 ওয়াজ ইস্যু টু অ্যাকোয়ার ল্যান্ড। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এইখানে ল্যান্ডে কত বাড়ছে, ল্যান্ডে কত বাড়ছে একটু ক্যালকুলেট করে দেখো। আর ইকুইপমেন্ট কত কমছে সেটা দেখো। ল্যান্ড কত হয়? 32,400 নতুন হয়েছে, আগে ছিল 14,400। 18,000 টাকা নাকি? 18,000 টাকা ল্যান্ড বাড়ছে। আর এইখানে কমছে কোনটা? কমন স্টক কত কমছে? 54,000 মাইনাস 72,000, দেখো 18,000। এখন তোমরা বলবা যে এই এন্ট্রিটার কোনো কাজ হবে কিনা, বা ল্যান্ডেরই কোনো কাজ হবে কিনা, একটু বলো তো। হলেও কেন হবে, না হলে কেন হবে না একটু বলো, দেখি কি বুঝো তোমরা। এই 18,000 টাকার কোনো কাজ হবে কিনা দেখো। তার কোনো কাজ হবে না। কেন হবে না? কারণটা জানতে চাইছিলাম যে কেন হবে বা কেন হবে না। স্যার কারণ কমন স্টক দিয়েই তো ল্যান্ডটা কিনা হয়েছে। হ্যাঁ, একদিক দিয়ে ইনফ্লো হয়েছে আর একদিক দিয়ে আউটফ্লো হয়েছে নাকি, এই জন্য ওই দুটার হ্যাঁ কোনো স্যার, কাজ কাটাকাটি হবে না। হয়ে গেছে। হ্যাঁ, কাটাকাটি চলে গেছে, এই জন্য আর এটা আমাদের শো করতে হবে না, ঠিক আছে? এই জন্য এই এন্ট্রি কোনো কাজ হয় না। হ্যাঁ, আবার বলো না যে এটার কোনো কাজ হয়, এটা কিন্তু কাটাকাটি হয়ে কাজ হয়ে গেছে। যেমন রিটার্নিং কাটাকাটি করে হয়ে কাজ হয়ে গেছে, সেম কাজটা এখানেও ঘটছে। তো আমাদের আসলো কত? 5,760। এটা হলো সর্বশেষ ব্যাচ। আমাদের বিগিনিং ছিল 28,620। আর এখানে ছিল, ও আমি তখন একটু ভুল ইনফরমেশন ছিলাম, যেন বলছিলাম না মাইনাস হবে, ওই রকম না। ওইখানে 28 কিনা দেখি তো, বিগিনিং 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 হলো 38 না 28, এই জন্য তো। হ্যাঁ ঠিক আছে, এখানে একটু মিস্টেক, মানে ফার্স্ট টাইম শিট করা তো এই জন্য একটু ভুল বেশি করে হয়েছে আগের তুলনায়। অন্যান্য গুলোতে এত ভুল বের হয়নি। তো আমাকে আবার ওই যে এই সাজেশনে যে শীটটা পরে এন্ট্রিগুলো আপলোড দিয়েছে দিন, কারেকশনটা আর পরে কি। আবার আপলোড দিব কারেকশন করে সব। যে এইখানে ভুল আছে, আমি তো আবার সাজেশন দিছি সেকেন্ড ইয়ারে, ওদের তো এইগুলো আছে, এই অঙ্কটা সাজেশন দিছি। তো এইগুলো আমি মার্ক করে রাখি, কেন পরে চ্যাপ্টার যখন শেষ হয়ে যায় আমি আবার জানাই দিই যে এই চ্যাপ্টারে এই জায়গায় ভুল আছে, ঠিক করে। এটা করানো ধরা পড়তেছে, আমি যদি না করাইতাম এইভাবে সলিউশন সহ, তাহলে তার ভুলটা ধরা পড়বে না। যদি কোচিংও করাইতাম, তোমার সামনে তার সলিউশনটা থাকবে, তুমি ধরতেও পারতে না যে সলিউশন ভুল আছে। এইভাবে করাতে আমার একটু সুবিধা হচ্ছে, ভুলগুলো আমি এখনই আইডেন্টিফাই করতে পারতেছি। সেটা কিনা আমার আলাদা এক্সট্রা টাইম লাগতো, যদি আমি আলাদা চেক করতে পারি, তখন চোখেও পড়তো না, এইসব ভুল সহজে চোখে ধরা পড়তো না, যেগুলা কিনা এখন করার কারণে ধরা পড়তেছে। ঠিক আছে, তাহলে আগের ঘটনাই ঘটছে যে আমার 5,000 ছিল, বিগিনিং 28,620, আর হলো টোটাল 34,380 টাকা। আর ডিরেক্ট আমরা পরে শিখবো একসাথে, ডিরেক্ট আমরা পরে শিখবো, ঠিক আছে? ডিরেক্টটা সোজা আসছে স্যার। ডিরেক্ট ওই যে 5টা 6টা ওয়ার্কিং করতে হয়, এটা আমরা একটু পরে দেখি। ডিরেক্ট আপনার কম সোজা, আসে। আর এই ইনডিরেক্ট ক্ষেত্রে চ্যাপ্টারটা ডিরেক্টটা সোজা। এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি আছে, অনেকে কঠিন মনে করে অ্যাভয়েড করে, তো আসলে কিন্তু কঠিন কই, আমি কঠিন কিছুই দেখি, কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, বা
ক্যাশ ফ্লো আউটফ্লো এগুলো চিন্তা হবে, ইনফ্লো আউটফ্লো। আচ্ছা এইটা কি চাইছে এখানে? আজকে কি আর করবো না এই পর্যন্ত রাখবো? দেখি ছোট কিছু আছে কিনা। সবই তো বড় বড় দেখতেছি। ছোট অঙ্ক পাই কিনা দেখি। এটা একটু ছোট আছে, এটা করি 14 নাম্বারটা, এগুলো করবো না। দেখো নতুন কিছু পাই কিনা আমরা একটু দেখি, যদি না পাই তাহলে বাড়ি রাখবো, আর যদি পাই সেটা একটু দেখাই। দেখো তো নতুন কিছু পাও কিনা এই অঙ্কটার মধ্যে, বা ভুল ত্রুটি আছে কিনা দেখি। ক্যাশ ছিল 5,000, হয়েছে 12,500। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 2,500। ইনভেন্টরি এটাও বাড়ছে। ল্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট বিনিয়োগ ছিল 8,000, পরে 0 হয়ে গেছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্ট, তো লং টার্ম ইনভেস্ট এখানে না, লং টার্ম ইনভেস্টমেন্টের কাজ হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মেবি, সরি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অনেকটা ফিক্সড অ্যাসেটের মধ্যে কাজ করে। ফিক্সড অ্যাসেট ক্রয় বিক্রয় করলে যেমন ইনভেস্টিং এ দেয়, এবং লেখাও দিছে, স্পষ্ট বলেই তো দিছে, আর দেখার তো টাইম দেয় না যে কই যাবে, ইনভেস্টিং তো লিখে দিছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তারপরে আচ্ছা, ও এইখানে এটা একটু করতে হবে, কেন করতে হবে, কারণ আমাদের অঙ্কে ডিভিডেন্ড নাই। ডিভিডেন্ড আমাদের ওই যে যেভাবে আমরা শিখাইলাম ক্যালকুলেট করা ডিভিডেন্ড, রিটেন আর্নিং এর সাহায্যে এবং কোম্পানির আর্নিং এর সাহায্যে, ইনডিড ইনকামের দ্বারা, ওইভাবে করতে হবে। আচ্ছা দেখি, আমরা এগুলো দেখলাম না, আমরা সরাসরি অঙ্কে যাই, সমন্বয় দেখে দেখে আমরা একটা করে সলভ করি। নিট ইনকাম ছিল 36,000, 36,000 আমরা বসালাম। তারপরে আমাদের হবে কি অ্যাডজাস্টমেন্ট হবে ডিপ্রিসিয়েশনের। কোম্পানির অবচয় কত? কোম্পানির অবচয় হলো fully depreciated equipment that had originally cost 5,000 আছে, এটা অন্য, পুরোটাই অবচয় হয়েছে, ব্যালেন্স থাকার কথা 0। এটা তোমার যেটা তুমি যে সম্পদটা বিক্রি করবে তার কথা বলতেছি, তার আগে কোনো একটা মূল্য আছে? এই যে দেখ, আমি শিখছিলাম কি ক্লোজিং ব্যালেন্স থেকে বিগিনিং ব্যালেন্স বাদ দিবে, তাহলে এখানে হওয়ার কত টাকার ডিস্টেন্স? 2,500। তো 2,500 সাথে আরো অ্যাড হবে তুমি যেই সম্পদটা বিক্রি করছো তার অবচয়। তার অবচয় কত হবে বলতে পারবা? তার অবচয় কিন্তু 5,000। কেন? কারণ বলেই দিয়েছে ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট, অর্থাৎ ছিল 5,000, পুরোটাই অবচয় হয়ে গেছিল, কিন্তু সেই মূল্য, সেই সম্পদটা আমরা 1,200 টাকা বিক্রি করতে পারছি। তাহলে পুরোটাই কিন্তু এই যা মূল্য তাই কিন্তু অবচয়। তাহলে ওই 2,500-এর সাথে আরো 5,000 অ্যাড হবে, ঠিক আছে? হবে 7,500। এই যে দেখছি ভুলটা পাইছি, এখানে মাইনাস করে রাখছি, ছোটখাটো একটু ভুল বের হয়, প্রত্যেকটা অঙ্কে হালকা পাতলা। আমি চেক দেওয়ার টাইম পাই না, বললাম সারা দিন পাগল হয়ে গেছিল, এই জন্য আমি আর চেক দেওয়ার সময় পাইনি, যেভাবে করা ছিল দিয়ে দিচ্ছি। কেন আমি চিন্তা করছি যে এই কারেকশন তো পরে করবো, পরে দিয়ে দিবো, এই জন্য আলাদা একটা গ্রুপ করছি, গ্রুপে সব দিয়ে দিই। তাহলে এখানে যোগ হবে, হ্যাঁ, ভুল হয়েছে 7,500। এরপরে তুমি লাভ করছো কত টাকা? দেখো তোমার কোনো টাকাই কিন্তু মূল্য ছিল না, তুমি বিক্রি করে দিয়েছো 1,200 টাকা, তোমার 1,200 টাকা কি হয়েছে? লাভ। গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট, এটা মাইনাস হয়, দেখলাম গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট 1,200 টাকা বসাবো। তারপরে আমরা বসাবো তাহলে এটার কাজ করছি আমরা, এটার কাজ আরেকটু বাকি আছে, এটার কাজ যেটা হলো যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 1,200 টাকায় বিক্রয়টা বসাতে হবে, ইনভেস্টিং যোগ করতে হবে। Long term investment were sold at investing activities, additional equipment purchase during the investing activities, আর এখানে কারেন্ট এর মধ্যে কি কি আসতে পারে? অ্যাকাউন্ট রিসিভেবল কি দেখাইছি? দেখাইনি। 2,500 কি হয়েছে? ছিল হলো 2,500, হয়েছে 5,000, তাহলে 2,500 বেড়ে গেছে, বাড়লে কি হয়? মাইনাস হয়, হ্যাঁ, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হবে 2,500। তারপরে ইনভেন্টরি কি হয়েছে?
ইনভেন্টরি কি হয়েছে, ইনভেন্টরি ছিল 30 হয়েছে 37, 7500 বেড়ে গেছে, ইনক্রিজ ইন ইনভেন্টরি। তারপরে কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, তাহলে যোগ হবে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 6500। ওয়েজেস পেয়েবল এটা কি হয়েছে, কমে গেছে, তাহলে ডিক্রিজ অফ ওয়েজেস পেয়েবল 500 টাকা। এছাড়া আর কিছু নাই, এগুলো বসালাম, হয়ে গেল। এ পর্যন্ত কোনো ঝামেলা ছিল না। এরপরে সেলস অফ ল্যান্ড, ল্যান্ড সরি সেলস অফ ইকুইপমেন্ট আগে দেখি, 1200 টাকা ইকুইপমেন্ট বিক্রি করে পাইছি। পারচেজ অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নতুন কিনছি 15,000, যেখানে বলেছে এডিশনাল পারচেজ ডিউরিং দ্য ইয়ার 15,000 টাকা, তার এটা আমরা বসালাম। আর সোল্ড অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, সোল্ড অফ লং টার্ম ইনভেস্টমেন্ট এটা বলে দিছে 6500। আমাদের এখানে কি দেওয়া ছিল এরকম কিছু, হ্যাঁ লং টার্ম ছিল 8000 হয়েছে 0। এখানে তো একটা বিষয় দেখতে হবে, 0 হলে সেই হিসাবে কি বিক্রি 8000 হওয়ার কথা ছিল না। আচ্ছা দেখতেছি আমি, দেখাইছি কত, সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। আচ্ছা কোশ্চেনে যেটা আছে ওইটা আমরা বসে, তারপরে আমরা ওটা দেখবো না, শেষ করে নি যে 8000 কেন বসে, 6000, 1200, 15, এগুলো তিনটাই বুঝতে পারছি না। এটা সমন্বয় ছিল 6500, তাহলে আমাদের এখানে 7300 দাঁড়াই দিচ্ছে, আর এখানে ছিল 39800। এরপরে আমরা লাস্ট দেখবো হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস শেষের গুলো বুঝবেন। এর ইনকাম প্রশ্নে দেওয়া আছে 7000, এট দ্য বিগিনিং এ ছিল 5000, আর এন্ডিং হচ্ছে 12500। এখন আমার শুধু দেখার বিষয় হলো এখানে দুইটা, আর ওইখানে কেন 8000 না বসে 6500 বসে। দেখি আমরা ডিভিডেন্ড আমরা আগে হিসাব করি। ডিভিডেন্ড, ডিভিডেন্ড কিভাবে পাবো, স্যার নিচে তো আমার লেখা আছে এই দ্য যে রিটার্নিং রিটার্ন, জেসমিন আর সোল্ড, সে কারণে 6500 বসছে না স্যার? সমন্বয় তো দেওয়া না আছে। ওইটাই দেখবো এখন একটু। ও বুঝতে পারছি, না তাহলে ওই হিসাবে এখানে 0 হওয়ার কথা ছিল। মানে 6500 বিক্রি করে, তাহলে তোমার আরো 1500 টাকার কথা না এখানে, ওইটা কই গেল সেটা দেখা। এখন এমন হইতে পারে যে এটা এখানে স্যার মিস 1500 এইরকম টাকা যে থাকে, লেস এরকম অন থাকলে সেল অফ, স্যার 1500 টাকা তো বসছে এই যে অ্যাডজাস্টমেন্টে। কোন জায়গায়, স্যার সলিউশনে দেখেন 1500 টাকা 1500, বসছে ও এখানে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি হ্যাঁ করছি স্যার তো ওটাই আমরা, তো হয়ে এই গেছে। যে হুম। অ্যাসেট আমরা বিক্রি করছি না, কই ল্যান্ড কই বিক্রি করছি, এখানে সমন্বয় কি বলছে, স্যার বিয়োগ দিছি তো 6500 থেকে 8000 টাকা, ও তাহলে তো ওই টাকাটা। শোনো কি হয়েছে, না আমি দেখতেছি দাঁড়াও। তোমার সম্পদ ল্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 8000, বিক্রি করে পাইছি 6500। ও বুঝতে পারছি, হ্যাঁ ঠিকই তো আছে, তোমার কথাই ঠিক। 6500 আমি বিক্রি করছি, বিক্রি করে 6500 পাইছি, তাহলে আমরা ইনভেস্টিং এ 6500 দেখালাম। আর মাঝখানে যে 2000, সরি 1500, ওই 1500 কি, ওই 1500 হলো আমাদের ইনকাম। ঠিক আছে, যেটা কিনা আমরা এখানে মনে হয় ঠিক করি নাই, তখন বলি নাই, হ্যাঁ না বলে চলে গেছিলাম আর একটার মধ্যে। এই জন্যই আমরা খুঁজতেছিলাম যে ওই 1500 টাকা কই গেল নাকি। 8000 ছিল, 6500 টাকা বেচছো, 1500 টাকা তোমার কি হয়েছে, লস হয়ে গেছে নাকি। 8000 টাকার মূল্যের সম্পদ তুমি 6500 বিক্রি করছো, তার মানে হিসাব আমরা কিন্তু মিলাইতে পারলাম। ঠিক আছে, তারপরে আসি আমাদের ছিল হলো ডিভিডেন্ড কিভাবে বের করতে হয়। ডিভিডেন্ড এবং বন্ড, বন্ডটা কত ছিল, এই যে দেখো বন্ড, বন্ড ছিল 50 হয়ে গেছে 40, না সরি, হ্যাঁ 50 ছিল 40 হয়েছে, বন্ডের টাকা আমরা পরিশোধ করছি, এই জন্যই লিখছি রিডেম, অথবা লিখতে পারো তোমরা পেমেন্ট অফ বন্ড। 10,000 টাকা তুমি পরিশোধ করছো, এই জন্য তোমার টাকা চলে গেছে 10,000 টাকা। এখন শুধু বাকি রইলো ডিভিডেন্ড কিভাবে বের করবো। ডিভিডেন্ড কিভাবে পাবো, আসছিল হচ্ছে 5000, 2018 সালে ব্যালেন্স ছিল রিটার্ন আর্নিং এর 5000, তুমি নতুন আয় করছো 36,000, তাহলে দাঁড়ালো তোমার 41,000। 41-এর মধ্যে 26 থাকা মানে বাকি টাকা তুমি ডিভিডেন্ড, বুঝতে পারছো।
41 থেকে 26 বাদ দাও, যা হবে ওইটাই অ্যান্সার, এখানে তাই করছি। বুঝতে পারছি বিষয়টা? 15,000 টাকা আমরা ডিভিডেন্ড দিচ্ছি, তাহলে টোটাল ইউজড হলো ফাইন্যান্সিং এ 25,000 টাকা, ইনভেস্টিং এ ইউজ ছিল 7,300 এবং অপারেটিং এ প্রোভাইড ছিল 39,800। শেষমেশ তুমি 7,500 পেলে, আর বিগিনিং ব্যালেন্স ছিল 5,000, এই 12,500। তাহলে এখানে কি দুইটা জিনিস, না দুইটা না, একটা জিনিস নতুন শিখছি জাস্ট, সেটা হলো এই যে ডিভিডেন্ডটা কিভাবে বের করতে হয় মিসিং। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মোট কয়টা আমাদের অঙ্ক আছে, কয়টা দেখো তো একটু।